বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন হচ্ছে সকাল 9টা বাজে আর ব্লগটা শুরু করছি 9টা থেকে, কিন্তু সকাল শুরু হয়েছে 5টা থেকে। সকাল 5টায় উঠেছি, নিজে ফ্রেশ হয়েছি, তারপরে সোজা চলে গেছি কিচেনে। মেয়ের স্কুল, মেয়ের এক্সাম চলছে, তো কিচেনে গিয়ে প্রথমে ওর টিফিন এবং ও সকালে হালকা পাতলা কিছু খেয়ে যায় সেটা রেডি করলাম। তারপরে ওকে গুছিয়ে দিলাম, ওকে গাড়িতে তুলে দিয়ে এসে বাড়ি এসে আবার বেশ হালকা পাতলা কিছু কাজ করেছি। সকালে ব্রেকফাস্ট করেছি, আবার দুপুরবেলা কী কী রান্না করব চলুন আপনারা সাথে থাকুন, পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মেয়ে স্কুলে যাওয়ার পর কোনো দিন সেই সাথে সাথে কাজগুলো গুছিয়ে নিই, আবার কোনো দিন একটু বসিয়ে নিই। ওই ধরুন 30-40 মিনিট একটু নিজের সাথে সময় কাটাই। তবে সেই যে সময় কাটাই সেটাই সারাদিন একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ গোছাতে হয়, কারণ একটু সময় বসে থাকলে পরে কিন্তু সেই সময়ের মাসুল দিতে হয়। যাই হোক, আমি খুব তাড়াতাড়ি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে কিন্তু সেইভাবে আর শেয়ার করা হয়নি, কারণ আজকে বিশেষ একটি দিন আর তার জন্য বিশেষ কিছু রান্নাবান্না করেছি। বিশেষ বলতে তার পছন্দের রান্নাটাই করেছি, দেখেই বুঝতে পারছেন, বিরিয়ানি। আর আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো আপনারা সবাই ফৌজি সাহেবের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ফৌজি সাহেবের যেন আল্লাহ নেক হায়াত দান করেন। তো এখানে খুবই সিম্পলভাবে আমি রান্নাটা করেছি, খুব বেশি আড়ম্বর করা হয়নি। তো এখানে এই তো প্লেন বিরিয়ানি বানিয়েছি, আর তার সাথে একটু মিষ্টি আর একটু স্যালাড, এটাই ছিল দুপুরে। আর রাতের বেলা দেখি হয়তো একটু কেক নিয়ে আসবো, ওই ছোটোখাটোর ভিতরে সেরে ফেলবো। আসলে কি বলুন তো, আমার মেয়ে আমার কিংবা ওর পাপার জন্মদিন এলে ও খুব মাতামাতি করে। জন্মদিনের কেক কাটা, খাওয়া দাওয়া এইসবগুলো খুব এনজয় করে, কারণ ছোটোবেলা থেকে ওর জন্মদিনটা একটু ধুমধাম করে মানাই, তো সেজন্য সেটাই ওর মনের ভিতরে গেঁথে গেছে। তো সেজন্য ওকে খুশি করার জন্য আমার কিংবা ফৌজি সাহেবের জন্মদিন এলে ওই ছোটোখাটো করে জাস্ট ওকে খুশি করার জন্য একটু এভাবে মানাই। আর আমার কিন্তু অনেক আগেই রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তো ওয়েট করছিলাম, কারণ বার্থডে বয় বাড়িতে এসে পৌঁছায়নি, তো এইমাত্র চলে এলো। আর তারপরেই খাওয়া দাওয়া আমরা মোটামুটি টেবিলে সব গুছিয়ে নিয়েছি। টেস্টটা কেমন হয়েছে? না, বেশ স্বাদের হয়েছে। আসলে আমি যখনই বিরিয়ানি বানাই একটু ঝটপট বানানোর চেষ্টা করি, আর বাড়িতে কোনো গেস্ট এলে তখন একটু একটু সময় ধরে রান্না করি। কদিন আগে একটু ক্যান্টিনে গেছিলাম, তো দেখলাম ক্যান্টিনটাতে একেবারে জিনিসপত্র ঠাসা। আসলে ওই মাসের 15 দিন হলে সেই সময়ের দিকে গেলে ক্যান্টিনে জিনিসপত্র কালেকশানের সময় থাকে, তো একদম ঠাসা থাকে। তো সেই সুযোগ বুঝে গেছিলাম, তো মোটামুটি যা যা দরকার সব কিছু পেয়ে গেছিলাম। তো এই তো বিল কাটানো হচ্ছে, আর এখন ভাবছি যে এগুলো নিয়ে যাব কি করে, কারণ একটাই ব্যাগ নিয়ে এসেছি কিন্তু জিনিসপত্র অনেক বেশি হয়ে গেছে। তো এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে ঠিক হয়নি, ওই বিকাল 5টা বাজে। তো হঠাৎ করে আমাদের বাড়িতে গেস্ট এসেছে, আর এই গেস্টগুলো অনেক পুরানো দিনের গেস্ট, শুনলেই আপনারা অবাক হয়ে যাবেন। আলিশা তখনও জন্মায়নি রাজস্থানে, যখন আমরা কোয়ার্টারে ছিলাম নাসিরাবাদে, তো সেই সময় এই দাদা ওখানে পোস্টিং ছিল আলিশার পাপার সাথে। তো সেই সময়ের বন্ধুত্ব, তো ছেলেকে এখানে কোন কলেজে ভর্তি করার জন্য এসেছে, তো সেই খোঁজে খোঁজে আমাদের বাড়িতে চলে এসেছে। তো বুঝতেই পারছেন 10 বছর পরে দেখা, দুই বন্ধু, অ্যাকচুয়ালি বন্ধু বলতে আলিশার পাপা ওনার চাইতে অনেকটাই জুনিয়র, উনি হচ্ছে সিনিয়র পার্সন। তো দুজন অনেক দিন পর এক হয়েছে, অনেক কথাবার্তা বলছে। তো আমি একটু মাঝে মাঝে একটু শ্যুট নিয়ে নিচ্ছি, যে থাক, একটু স্মৃতিতে থাক, আবার কবে দেখা হবে, কবে আবার এরকম সুন্দর মুহূর্ত আসবে। তো
আলিশা হওয়ার পর যখন আমি হসপিটাল থেকে বাড়ি আসি, তো 13 দিন 14 দিনের মাথায় দাদা আর এই দিদি এসেছিলো আলিশাকে দেখতে। তখন এই বাবুটা অনেক ছোট, তো বাবু অনেক বড় হয়েছে, এখন কলেজে পড়বে, তো এই ছেলের জন্যই এসেছে। তো যাই হোক, সেই সব কথাবার্তা হচ্ছে। আর দেখুন, মানে রুজি যেখানে থাকবে সেখানে হবেই। তো সেই যে বিরিয়ানি বানিয়েছিলাম ছিল আমাদের রাতের বেলা, আমাদের সবার সব ঠিকঠাক হয়ে যেত। তো সেটাই হচ্ছে আমি দাদা দিদিকে খেতে দিলাম। আর মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি খেলো, আর সেই সাথে অল্প অল্প করে একটু বিরিয়ানি দিলাম। খুবই খুশি। আর বিরিয়ানিটা সবচেয়ে বড় কথা, অনেক টেস্টি হয়েছিল, ওনারাও খেয়ে খুব প্রশংসা করছিল। যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটলো সন্ধেবেলাটা। তো আমাদের বাড়িতে থাকার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ওনার বৃদ্ধ বাবা আছে বাড়িতে, তো সেই জন্য আর থাকেনি। ওই রাতেই ওনারা বাড়িতে চলে গেছিলেন। ওনাদের বাড়ি হচ্ছে বর্ধমান। গতকাল রাতের বেলা ডালটাকে বেটে রেডি করে রেখেছিলাম, আর এটা হচ্ছে বিউলির ডাল। তো ডালটা রেডি করে রেখেছিলাম বেটে। তারপরে এখন হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অবশ্যই কারি পাতা মেশাতে হবে, কারণ এই বড়া বানানোর সময় সাউথ ইন্ডিয়ানরা অবশ্যই কারি পাতাটা ব্যবহার করেন, এতে করে দারুণ একটা ফ্লেভার আসে। আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে এখন ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। তবে কি জানেন তো, এই বড়া কিন্তু আমি আগে অতটা ভালো বানাতে পারতাম না। কোয়ার্টারে থাকাকালীনই আমার এক সাউথ ইন্ডিয়ান দিদি আমার পাশেই ওনার কোয়ার্টার ছিল, উনি হচ্ছে আমার খুব প্রিয় সঙ্গীতা দিদি। আর যেহেতু এই ব্লগ চ্যানেলটা আমার কোয়ার্টার থেকেই খোলা, তাই সঙ্গীতা দিদি কিন্তু আমার ব্লগ দেখে। তো আজকে যদি সঙ্গীতা দিদি আমার ব্লগটা দেখে থাকে, দেখে দিদি বুঝতে পারবে যে দিদির কাছ থেকে শেখা সেই বড়া এখন আমি বাড়িতে বানাচ্ছি, একদম পারফেক্ট হচ্ছে দিদি। অ্যাকচুয়ালি আমরা যখন আর্মি কোয়ার্টারে ছিলাম, তো সেই দিনগুলো যে এত সুন্দর কেটেছে এখন বেশি অনুভব হয়। তখন হয়তো অতটা অনুভব করতে পারতাম না, কারণ বাড়ির লোককে সবাইকে ছেড়ে থাকতাম, একটা কষ্ট থাকতো। কিন্তু এখন তাদের জন্য খুব কষ্ট হয়, বিশ্বাস করুন। জানি না, মনে হয় সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো, সেই একসাথে পাশাপাশি কোয়ার্টার, কোনো কিছু একটা খাবার জিনিস যদি বানাই, একেবারে সব বাড়িতে পৌঁছে যাবে সেই খাবার। তো এই যে এই বড়া, এটা হচ্ছে সঙ্গীতা দিদি আমার কিচেনে এসেই আমাকে বানানো শিখিয়েছিল। আর সেই বড়া আমরা বানিয়ে কোয়ার্টারে সব দিদিরা এক জায়গায় বসে খুব মজা করে খেয়েছিলাম। তো সেই দিনটা, সেই মুহূর্তটা এখন মনে পড়ছে। আর এই সাথে বলি, আমার একটা ইডলি বানানো একটা বাতন আছে, যেটা অনেকটা বড়, প্রায় 24টা ইডলি সেই বাতনে বানানো যায়। তো সেই ইডলির বাতনটা আমার এক কর্ণাটক দিদি আমাকে দিয়েছিল। অ্যাকচুয়ালি এখান থেকে প্রায় 10-12 বছর আগে। তো তখন এই ইডলি বাতন, ধোসার তাওয়া, তারপরে ধোকলার বাতন, এগুলো কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলের দোকানগুলোতে তেমন পাওয়া যেত না। তো সেজন্য আমি দিদিকে বলেছিলাম, দিদি তুমি এবার যখন তোমাদের স্টেটে যাবে, তখন তুমি আমার জন্য খুব সুন্দর একটা ইডলির বাতন নিয়ে আসবে। তো সেই ছুটিতে যাওয়ার আগেই দিদির চলে এলো পোস্টিং। আর জানেন তো যে ফৌজিদের যে কোনো মুহূর্তে পোস্টিং চলে আসতে পারে। তো সেই জন্য দিদি চলে গেল পোস্টিংয়ে, আর যাওয়ার আগে তার সেই পুরানো ইডলির বাটনটা আমাকে দিয়ে গেল। তো আমি তো কিছুতেই নেব না, যে বলছি না দিদি তুমি ইউজ করো সেই ইডলি বাতন, কেন আমি নেব। তো বলল না দেখ, আমি তো আর ফিরতে পারবো না, তুই তোর জন্য একটা নতুন নিয়ে আসতাম, তো সেই সময় তো আমার হাতে আর নেই, তো এই আমার ইউজ করাটাই নে, তুই যখন ইডলি বানাবি তখন তুই আমাকে মনে করবি। এমনিতে আমরা ফৌজি দিদি কত জায়গার থেকে আমাদের দেখা হয়, পরিচয় হয়, সবার কথা কি সব সময় আর মনে থাকে? যখন আমরা পার্মানেন্ট বাড়ি চলে যাব তখন হয়তো কারোর কথাই তেমন মনে থাকবে না, তবে তুই যখন ইডলি বানাবি তখন দেখবি তোর আমার কথা মনে পড়বে। তাই সেই দিদির সেই ইডলি বাতনটা আজও আমি আমার কাছে রেখেছি। যখনই আমি ইডলি বানাই, বিশ্বাস করুন, দিদির মুখটা আমার মানে মনের ভিতরে ফুটে ওঠে। এত মানে খারাপ লাগে, খুব কষ্ট হয়, মনে হয় এই মুহূর্তে যদি এই ইডলি আমার সেই অনু দিদিকে খাওয়াতে পারতাম। আর এই অনু দিদিকে নিয়ে আরও কিছু স্মৃতি আছে, যেগুলো আমার প্রেগনেন্সির সময়ে, যেগুলো আমি জীবনেও ভুলতে পারবো না। ইনি আমার কাছে সেই সময়ে মায়ের মতো হয়ে উঠেছিল। যাই হোক, চলুন অন্য একদিন বলবো আপনাদের সাথে। আর আজকে দেখুন বড়াটা কি দারুণ হয়েছে, একদম পারফেক্ট হয়েছে কিন্তু। আর এই বড়ার সাথে কিন্তু টক ঝাল
পুদিনা পাতার চাটনি না হলে একদম ভালো লাগবে না। আপনারা চাইলে এই পুদিনা পাতার চাটনিটা একদিন শেয়ার করব। এরপর এই যে শ্যুটটা আপনারা দেখছেন, এটা বেশ কয়েক মাস আগে তোলা শ্যুট, এই ভিডিওর সাথে দিয়ে দিলাম। খুব মজার ভিডিও, অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমার আলিশার স্কুল থেকে এসে বেশ কয়েকদিন বায়না ধরলো যে আমার কান ফুটিয়ে দিতে হবে। তো যেই না কথা সেই না কাজ, আমি আর দেরি করলাম না, কারণ তখন ছিল ঠান্ডার সময়। তো এই দেখুন, ফোটাতে নিয়ে যাওয়ার আগে আমার সেই সুন্দর ফ্রেশ কানটাকে একবার আমি ভিডিও করে রেখে দিলাম, যাতে ও বড় হয়ে দেখতে পারে। তো চলুন আপনাদের সাথে করে নিয়ে যাই এখন পার্লারে, মেয়ের কান ফোটাবো। আপনারাও দেখবেন আর আমিও দেখব। আলিশার পাপাকেও কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছে। আমি ভীষণ ভীতু, কিন্তু আমার এখন থেকেই ভীষণ কষ্ট হচ্ছে কি কাঁদবে না কি করবে। যাই হোক, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকের ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। দেখাচ্ছি আলিশ, আগে দেখে দাও। আগে দাঁড়াও দাঁড়াও, তুমি একটু নড়বে না, নড়ো না। এই তো তুই কি বুঝতে পেরেছো একদম। বাবা টান দিলি উল্টো পাল্টা হয়েছে আলিশা, তুমি ঠিক করে দাঁড়াও। দেখে দাও তুমি, হ্যাঁ জাস্ট ট্রাই করো, ট্রাইটা করো। ব্যাস কান নিতে সমস্যা হয়ে যায়। ব্যাস হয়ে গেল, হয়ে গেছে বল। স্মাইল 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 মাম্মা স্মাইল স্মাইল। অনেকে এর মাপে সুন্দর করে নিয়েছে, আমরা সেটা দিয়েই করি। আমি তো বলেই নি কিছু না, ঠিক আছে ঠিক আছে, সবই বেশিরভাগই করে নিয়েছে। এটা ভালো ছিল না। দাঁড়াও মা, দাঁড়াও মা, দাঁড়াও একটু দাঁড়াও। সময় হয় এটা দেখে যায়, আমরা গ্যারান্টি দিই না। ওই আমার বললে আমি করে নিয়ে আসতাম, আমার এক বোন নিয়ে এসে করে মা। কাজ হয়। আলিশা হোমিওপ্যাথি ওষুধ আছে, ওটা দিয়ে দেবো। না জল বার হয়নি, আমি তাই ভাবছি মায়ের কথা শুনে এখানে হাজার মা আসে, মানে কেউ অত নার্ভাস হয় না। আমার কথা শুনে যে আমার মনে হলো এক ফোঁটা দিয়ে দিয়েছে, একটু লাল ওষুধ লাগিয়ে দিই, ব্যথাটা কমে যাবে। বারণ করে বলে আর কোনো প্রয়োজন নেই। অসুবিধা না লাগলে কেন এসব খাওয়ানো, সবার বাচ্চা সবার আদরে শুধু বার করে এখন ওইসব আজকেও নেয় না। সুস্থকে ঢুকাবে, সেটাকে টেনে বার করতে হবে। আমি শিওর ছিলাম না, আমি ভাবছি সত্যি সত্যি। এইদিকে ঘোরাও তো একটু মুখটা আলিশা, ওইখানটা দেখো। তাহলে হবে এইদিকে ঘোরো, এইদিকে ঘোরো, এইদিকে এসে ধরে যা মাসি বাড়ি একটু দেখবে তুমি। তোমার লেগেছে বাবা? আরে না 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 লাগেনি, তোমার লেগেছে। ও যতটা ভয় পাচ্ছিল ততটা কিছুই না। একটু লাগেনি? বলো লাগেইনি, সেকেন্ড কোনো ব্যাপার নাকি? নাক ফুটা তো অসুবিধা নেই, আবার 5 বছর পরে নাক ফুটাবে। তবে এর নাক ফুটালে তাড়াতাড়ি ফুটাতে হবে, বড় হোক 12 বছর অন্তত। এখন তো নাক ফুটাই না, নাক ফুটাবো না। আমার দিদিটাই বলছে আমি নাক ফোটাবো না। দেখলেনি তো কি সুন্দর টুক করে কানটা ফুটিয়ে দিল, একদম লাগেনি। জানেন তো, আমি যতটা ভেবেছিলাম একদম কিচ্ছু হয়নি। তারপরে 3-4 দিন পর এই দেখুন, আমি সেই যেটা ওরা পরিয়ে দিয়েছিল তো সেটা খুলে দিলাম। একদম কোনো রকম কিচ্ছু হয়নি, একদম 3 দিনেই পুরো কানের ব্যথা সব কোথায় চলে গেছে। এখন ওর পাপা দুটো পাতলা পাতলা করে ইয়ারিং বানিয়ে নিয়ে এসেছে, তো সেগুলোই এখন আমি পরিয়ে দিলাম। এই যে কি সুন্দর লাগছে দেখুন। আর একদম ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিয়ে এসেছি, যাতে যেহেতু স্কুলে যাবে, হয়তো বাচ্চারা খেলতে খেলতে কেউ হয়তো মানে আঙুল টাঙুল ঢুকে টান টান পড়বে, তো সেজন্য একদম কানের সাথে একদম সেটিং করে বানিয়ে নিয়ে এসেছি। যাই হোক, এই সুন্দর মুহূর্তগুলো ছোট্ট ছোট্ট ভিডিওর আকারে রেখে দিলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই আলিশার জন্য দোয়া করবেন, আলিশার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্টেপ যেন এভাবে সহজভাবে উতরিয়ে যায়।